কুতুববাবা, নওয়াজ শাহ, মটকা শাহ, লালকেল্লা, তারাগড় পাহাড়, আইনার সাগর, ভারত পাকিস্তান বোম্বে রাজস্থান মিলে সারা দেশ আমি ঘুরি। আমার নাম ঠান্ডু বাগড়া। আমি 1000 বছর ধরে এখানে বারবার আসি, বারবার চলে যাই, আবার আসি। আর মানুষের সাথে প্রেমের কথা বলে বলে আবার চলে যাই, আত্মগোপনে আবার আসি। ও মাই গড, দেখুন ওনার চুলের যে জটটা, কি বিশাল জট। এই চুলটা কিভাবে জট পেকে আছে, কিভাবে জটলা পেকে আছে দেখুন। বন্ধুরা, এই হরিণের চামড়া কিন্তু 10,000 টাকাতে বিক্রি করা হচ্ছে এই মহস্তানগড়ের শেষ বৈশাখী মেলায়। আমার হাতে রয়েছে এই মুহূর্তে নাগমণি, দেখুন না, নাগমণি রয়েছে আমার হাতে। বেজিল লেস দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা বেজিল লেস, কিন্তু এটা একদম আস্ত বেজিল লেস কিন্তু এখানে কেটে কেটে রাখা হয়েছে। কিন্তু হাতির চাওয়াল দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে, হাতির চাওয়াল, এটা শকুনের হাড়, এটা উনি ভারত থেকে নিয়ে আসছেন বলে দাবি করছেন। এক পাশে যেমন ছেলে ভক্তরা রয়েছেন, ঠিক তারই উল্টো পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মহিলা ভক্তরা কিন্তু এখানে অবস্থান করেছেন। এই গান বাজনা করার জন্য আরেকটা বিশেষ ধরনের যন্ত্র সারিঙ্গা, সেটাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রর যেমন বাজার বসেছে, পশ্চা বসেছে, তেমনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু এখানে সমাগম ঘটেছে। আপনাদেরকে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করছি। মূল কথা, আজকের এই মহস্তানগড় যেন একটা ভিন্ন রূপে ধরা দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে বগুড়ার ঐতিহ্যবাহী মহস্তানগড় থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, এই বগুড়ার মহস্তানগড়ে প্রতি বছরে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এখানে এক বিখ্যাত মেলার আয়োজন করা হয়। যে মেলাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের সব জায়গা থেকে এখানে অসংখ্য মানুষ ছুটে আসেন, এবং বিশেষ করে সারা বাংলাদেশের সাধু সন্ন্যাসীরা এখানে আসেন, এবং এখানে অনেক উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়। তো চলুন আপনাদেরকে এই পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখাই, এবং সেই সাথে জানানোর চেষ্টা করি এই মেলার ইতিহাস। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হযরত শাহ সুলতান মাইসাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহির ঠিক মাদার শরীফের চত্বরে। মাদার শরীফটা আপনাদেরকে এখনই দেখাবো। মূলত এই মাদার শরীফকে কেন্দ্র করেই এখানে কিন্তু যত উৎসব আয়োজনের তৈরি হয়েছে। এখানে অসংখ্য মানুষ আসছেন, অসংখ্য ভক্ত অনুরাগীরা এই মাদারে আসছেন মাদার জিয়ারত করার জন্য। আপনাদেরকে দেখায়, আসেন দেখুন, অসংখ্য মানুষজন কিন্তু এখানে আসছে। তারা হযরত শাহ সুলতান মাইসাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহির মাদার শরীফ জিয়ারত করার জন্য এই মাজারে কিন্তু ভিড় জমাচ্ছেন। প্রতি বছরে আসলে এখানে ভিড় থাকে, বিশেষ করে এই যেদিন মেলাটা হয় সেদিন কিন্তু বেশি ভিড়টা থাকে। বন্ধুরা, এটি হযরত শাহ সুলতান বলকি মাইসাওয়ার রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তার এই মাজার শরীফকে ঘিরেই যত উৎসব আর আয়োজন। ইতিহাস থেকে জানা যায়, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারের এই দিনটিতেই হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাই এখানকার হিন্দু রাজা পরশুরামকে যুদ্ধে পরাজিত করেন, এবং এই রাজ্যে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেন। তাই সেই দিনটির স্মরণেই তার ভক্ত অনুসারীগণ প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এখানে বিশাল মেলার আয়োজন করে থাকেন, যেখানে বাংলাদেশ সহ ভারতবর্ষের অসংখ্য সাধু সন্ন্যাসী ও ভক্ত অনুসারীরা আসেন, এবং তারা জিকির, আজগার ও নানান ধরনের আধ্যাত্মিক গানে মত্ত হন। যার কারণে মূলত প্রতি বছর বৈশাখ মাসের এই শেষ বৃহস্পতিবারে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বগুড়ার এই মহস্তানগড়। বন্ধুরা, এই মহস্তানগড়ের সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে, চাইলেই দেখে আসতে পারেন। শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাদার শরীফের সামনেই এখানে একটা বড়ই গাছ রয়েছে। এই বড়ই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ কাঁটাবিহীন একটা বড়ই গাছ। এটা সেই অলৌকিক বড়ই গাছ, বলা হয় যে এটা নাকি আল্লাহর কুদরতি একটা বড়ই গাছ। এই বড়ই গাছে কোনো কাঁটা নেই। আমরা সাধারণত জানি যে প্রত্যেকটা বড়ই গাছে কিন্তু কাঁটা থাকে, আর কাঁটার কারণে বড়ই গাছে আমরা উঠতে পারি না বা যেতে পারি না। কিন্তু এই বড়ই গাছটা এমন একটা বড়ই গাছ যে বড়ই গাছে বিন্দু পরিমাণ কোনো কাঁটা নেই। বলা হয় যে এটা আল্লাহর রহমত এবং আল্লাহর একটা কুদরত। এই যে বড়ই গাছটা দেখালাম আপনাদেরকে, কাঁটাবিহীন যে বড়ই গাছ, সেই বড়ই গাছের গোড়াতে দেখেন এখানে কিন্তু মোমবাতি জ্বালানো হয়েছে। এবং এই মোমবাতি জ্বালানোর কারণ কি সেটা আমি তাদেরকে একটু জিজ্ঞাসা করলাম যে এই মোমবাতিগুলো আপনারা কেন জ্বালিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা মোমবাতি জ্বালানো হয়েছে, অনেকগুলো মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানো হয়েছে এখানে। আমরা দু একজনের সাথে কথা বলবো যে আসলে তারা এখানে কেন এই মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়েছেন, তাদের প্রতিক্রিয়া এবং তাদের মতামত জানার চেষ্টা করবো যে কি কারণে তারা এখানে মোমবাতিগুলো জ্বালিয়েছেন। আপনারা এখানে কেন মোমবাতি জ্বালিয়েছেন? এটা তো আল্লাহ পাক কি জানে বাবা, যার যে নিয়ত তাই সেই নিয়ত করেই তারা জ্বালাচ্ছে।
এখন তারা বুঝে, কারো মনের বাসনা তো আল্লাহ ছাড়া, মালিক ছাড়া কেউ তো বুঝতে পারে না। একটা ওসিলাতে এলাকাতে ভরপূর্ণ। আচ্ছা, এখানে কেন আসেন? সব প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া যাবে না। আচ্ছা 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 বন্ধুরা, আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে তারা ঠিক কি কারণে এখানে মোমবাতি জ্বালান, ধূপকাঠি জ্বালান। তারা কিন্তু আমাকে এটাই বললো যে তারা মনের আশা বা মনের যে সাধনা, মনের যে কামনা, সেটা পূরণের জন্য তারা এখানে মোমবাতি জ্বালায়। এছাড়াও দেখেন এখানে কিন্তু অসংখ্য মহিলারাও বসেছে। এক পাশে যেমন ছেলে ভক্তরা রয়েছেন, ঠিক তারই উল্টো পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মহিলা ভক্তরাও কিন্তু এখানে অবস্থান করেছেন। চলুন আপনাদেরকে আজকে এই পুরো মহাস্থানগড়ের সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরবো এবং সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো লাগে তাই সেই লেগে আসি গলির দরবারে। গলির সময় যদি কিছু পাই, গুণাগতা মাপ হয়। কতদিন হলো আসছেন আপনি এখানে? এখানে আইসি শনিবার, আজকে 5 দিন। কত মানুষ এখানে সমাগম হয় এই মহাস্থানগড়ের শেষ বৈশাখের মেলা উপলক্ষে আপনাদেরকে দেখায়। দেখুন, এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই প্রাঙ্গণ জুড়ে অসংখ্য মানুষ কিন্তু এখানে অবস্থান করেছেন। তার মানে যে এই মহাস্থানগড় মেলা যেটা, এটা কত বড় এই মেলার বিস্তৃতি এবং কতটা বিখ্যাত সেটা কিন্তু আপনারা এখানকার অবস্থান দেখে বুঝতে পারছেন। আসলে আপনাদেরকে আরো দেখাই। আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন ভান্ডারখানার সামনে। এই যে বিশাল প্রাঙ্গণ দেখছেন, এই প্রাঙ্গণে কিন্তু যারা বিভিন্ন ভক্ত অনুরাগীরা আসছেন তাদের খাবার দাবারের জন্য এই ভান্ডারখানাতে খাবার দাবার রান্না করা হয় এবং এখান থেকে খাবার সাপ্লাই করা হয়। এই ভান্ডারখানাতে কিন্তু অসংখ্য মানুষের ভিড় এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। যারা ভক্ত অনুরাগীরা রয়েছেন, অসংখ্য মানুষ কিন্তু এখানে আসছেন। তাদের খাবার দাবারের যে ব্যবস্থাপনা মূলত এখান থেকে সেটা করা হয় এবং এখানে যে খাবার দাবারের যে ইন্তজাম সেটা কিন্তু যারা ভক্ত অনুরাগীরা রয়েছেন, অসংখ্য মানুষ যারা এখানে মানত করতে আসেন, তারা কিন্তু এখানে কেউ ছাগল মানত করছেন, কেউ মোরগ মুরগি মানত করছেন, বিভিন্ন ধরনের মানত কিন্তু এখানে করা হয় এবং সেগুলো থেকে রান্না বান্না করে এখানে যারা মানুষজন রয়েছেন, যারা ফকির মিসকিন রয়েছেন, যারা ভিক্ষুক রয়েছেন, বিভিন্ন সাধু সন্ন্যাসী লোকজন রয়েছেন, তাদের খাবার দাবারের ইন্তজাম কিন্তু এই ভান্ডারখানা থেকে করা হয়। শাহ সুলতানের মাজারের ঠিক উত্তর পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা বাউল রয়েছেন তারা কিন্তু গান বাজনায় মজে উঠেছেন। এখানে মূলত যারা আসলে মাজারে যেমন প্রার্থনা করে এবং বিশেষ মনোজাত করে, ঠিক তেমনি কিন্তু তারা আবার বিভিন্ন গান বাজনাতেও লিপ্ত হয়। তেমনি দেখছি এখানে একদল সাধু সন্ন্যাসী লোকজনেরা, বাউল ধরনের লোকজনেরা তারা কিন্তু গান বাজনায় লিপ্ত হয়েছে। আসুন আপনাদেরকে একটু দেখাই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এক শ্রেণী বাউল ধরনের লোকেরা, বাউল শ্রেণী যারা, তারা কিন্তু এখানে গান বাজনায় মজে উঠেছেন এবং বিভিন্ন আধ্যাত্মিক গান, বিভিন্ন শায়রি গান, বিভিন্ন ধরনের গান কিন্তু তারা এখানে আবৃত্তি করছে এবং গানের আসরে যেন জায়গাটা উৎসবমুখর একটা পরিবেশে তৈরি হয়েছে। আগেই বলেছি আপনাদেরকে, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধরনের মানুষ এসে থাকেন। একদল মানুষ যেমন মাজারে গিয়ে মানত করছেন, মাজারে প্রার্থনা করছেন, ঠিক অন্যদল মানুষ তারা কিন্তু এখানে গান বাজনায় মেতে উঠেছে এবং আজকের এই মহাস্থানগড় যেন সত্যি একটা আনন্দপুরীতে পরিণত হয়েছে। আপনাদেরকে আজকে এই মহাস্থানগড়ের সব বিষয়গুলোই দেখানোর চেষ্টা করছি। আসুন, এই যে এখানে দেখুন, এখানে কিন্তু একতারা বিক্রি করা হচ্ছে। ঠিক যেমন এখানে গান বাজনা করা হয়, গান বাজনা করার জন্য যে সামগ্রীর প্রয়োজন হয়, যে বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু এখানেই বিক্রি হচ্ছে। দেখুন যে এখানে যে একতারা বিক্রি হচ্ছে, এই একতারা বাজিয়ে কিন্তু তারা এখানে গান বাজনায় মত্ত হন। যেমন এখানে গান বাজনার আসর বসে, সেই আসরগুলোকে আরো মুখরিত করার জন্য যে বাদ্যযন্ত্রগুলো সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আমি একটু আপনাদের বাজিয়ে শোনাই। আচ্ছা, এগুলো দাম কত কাকা? নেওয়ার দাম 400 টাকা। 400 টাকা। আর বেচা এমনি চাওয়ার দাম 500 চাই, 600 চাই। আচ্ছা আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? আমি রংপুর থেকে আইছি। রংপুর থেকে আসছেন? হ্যাঁ। বেচা কেনা কেমন হচ্ছে? ভালো হয়েছে, আলাদা নিয়ে আসলে অনেক কটা গেছে, এই যে এখন 7-8টা আছে। মানুষজন কেনে? হ্যাঁ, অবশ্যই তো কেনে, গান বাজনার জিনিস হলে অবশ্যই কেনে। এই যে এখন একতারা বিক্রেতা, তিনি কিন্তু সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যেখানে এই ধরনের মেলাগুলো হয় সেই মেলাগুলোতে তিনি যান এবং এই ধরনের একতারাগুলো বিক্রি করেন
এটাই তার মূলত পেশা এবং তিনি এই মহস্থানগড় মেলাতেও তিনি এসেছেন এবং তিনি থরে থরে এগুলো সাজিয়ে রেখেছেন। এগুলো তিনি 400 টাকা দরে বিক্রি করছেন। এই পাশে দেখতে পাচ্ছেন সারিঙ্গা, এটা হচ্ছে কিন্তু সারিঙ্গা, এদের সারিঙ্গা বিক্রি করা হচ্ছে, মানে গান বাজনা করার জন্য আরেকটা বিশেষ ধরনের যন্ত্র সারিঙ্গা, সেটাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রর যেমন বাজার বসেছে, পসরা বসেছে, তেমনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু এখানে সমাগম ঘটেছে। আপনাদেরকে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করছি। মূল কথা, আজকের এই মহস্থানগড় যেন একটা ভিন্ন রূপে ধরা দিয়েছে। কুতুব বাবা, নওয়াজ শাহ, মটকার শাহ, লালকেল্লা, তারাগড় বাহার, আইনার সাগর, ভারত, পাকিস্তান, বোম্বে, রাজস্থান মিলে সারা দেশ আমি ঘুরি। আমার নাম ঠান্ডু বাগলা, মহস্থানগড়, বাংলাদেশ একাডেমি, শাহ সুলতান। কিন্তু বেজিল লেস দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা বেজিল লেস, কিন্তু এটা একদম আস্ত বেজিল লেস কিন্তু এখানে কেটে রাখা হয়েছে। আচ্ছা, আর কি রয়েছে? এই যে এটা কি, এটা এখানে হাতির, এটা হাতির চাওয়াল, হাতি, এটা কিন্তু হাতির চাওয়াল দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে, হাতির চাওয়াল। এটা চিন্তা করা যায়, হাতির চাওয়াল রয়েছে দোকানে। আচ্ছা, আর কি রয়েছে আপনার কাছে? এরকম বিভিন্ন জিনিসপত্র আছে বাবা। এটা কি? এটা শগুনের হাট, এটা ভারত থেকে নিয়ে যাচ্ছে। বন্ধু, এই যে বন্ধুরা দেখুন, এই যে শকুনের হার, এটা উনি ভারত থেকে নিয়ে আসছেন বলে দাবি করছেন। আচ্ছা, আর কি রয়েছে আপনার কাছে? ও বন্ধুরা দেখুন যে এখানে কিন্তু দবমালা রয়েছে, এগুলা কি দবমালা বলা হয়? এগুলো এক ধরনের দবমালা, মানে বিশেষ ধরনের আধ্যাত্মিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এবং উনি দোকানের যে পসরাটা বসিয়েছেন, ওনার কাছে আমরা দেখলাম সব ধরনের দুর্লভ যে জিনিসগুলো রয়েছে সেগুলোর পসরা কিন্তু এখানে বসিয়েছেন এবং বিভিন্ন ধরনের ঔষধি সামগ্রী তার কাছে রয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হরিণের চামড়া, আস্ত হরিণের চামড়া, সেটা কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। কিসের চামড়া এটা? হরিণের চামড়া। আচ্ছা, এটার দাম কত রাখতেছেন? 10,000 টাকা। বন্ধুরা, এই হরিণের চামড়া কিন্তু 10,000 টাকাতে বিক্রি করা হচ্ছে এই মহস্থানগড়ের শেষ বৈশাখী মেলায়। এটা কি কাজে ব্যবহার করা হয়? নামাজ পড়বে, জায়নামাজ। আচ্ছা, মূলত এটা যারা কিনবেন তারা কিন্তু জায়নামাজ হিসেবে এর নামাজ পড়ার জন্য এটাকে ব্যবহার করা হবে। এবং দেখুন হরিণের চামড়া, একদম হরিণের, আস্ত হরিণের চামড়া বিক্রি করা হচ্ছে এখানে। মানে ভাবা যায় কত ধরনের বৈচিত্র্যময় জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, এই যে আমার হাতে দেখছেন, এটা কিন্তু মহিষের শিং। আমার হাতে রয়েছে এই মুহূর্তে নাগমণি, দেখুন না, নাগমণি রয়েছে আমার হাতে। এ ধরনের বিভিন্ন ধরনের এরকম বৈচিত্র্যময় জিনিসপত্র কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আরেকটা বিষয় দেখেন, এই যে আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে তসবিহ রয়েছে, টুপি রয়েছে, আতর রয়েছে, বিভিন্ন ধরনের ইসলামিক সামগ্রী যেগুলো আছে তারা কিন্তু এখান থেকে কেনেন এবং তারা তাদের ইবাদতের কাজে এগুলো ব্যবহার করে থাকেন। আচ্ছা, এত মানুষ এখানে কেন আসে? এখানে আসে তার আসে ভালোবাসে, তাই আসে। কাকে ভালোবাসে? জুব্বার বাবাকে, ও সুলতান বাবাকে ভালোবেসে এখানে আসে। জুব্বার শাহ বাবাকে ভালোবাসি, তাই সবাই এখানে আসে। তাই কিন্তু এদের কোনো মোবাইল লাগে না, টেলিফোন লাগে না, মোবাইল বাইজে উঠলে চলে আসে। আপনি এই মেলাতে কেন আসেন? আমি কিছু গান বাজনা, বাউল গান বা বিভিন্ন গান জানা আছে, গান গাওয়ার জন্য হাউস করে আমি প্রায় 20-25 বছর হলো এখানে এই সুলতান সাহেবের মাজারে আসি এবং আনন্দ লাভ করি। আনন্দেই আমি আসি আর কি প্রতি বছরই। দেখুন, আসলে এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছি, উনি তার দোকানের নাম দিয়েছেন কামছাড়া প্রেমের দোকান এবং তিনি তার দোকানে বিভিন্ন ভালোবাসা বিজড়িত বিভিন্ন উক্তি তিনি লিখে রেখেছেন এবং তিনি আধ্যাত্মিক জগতের একজন মানুষ, তিনি সাধনা করেন এবং তিনি এই মহস্থানগড়ের শেষ বৈশাখী মেলায় তিনি এসেছেন। তার দোকানের নাম হচ্ছে কামছাড়া প্রেমের দোকান। এরকম অসংখ্য সাধু সন্ন্যাসী রয়েছেন, তারা এভাবে কিন্তু বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছেন এখানে, সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, আপনি এই যে দোকানে যে পসরাটা বসিয়েছেন, আপনার দোকানের নাম কি দিয়েছেন? আমার এটা মহাস্থান শাহ সুলতান কামছাড়া প্রেমের দোকান। এটা আমার দোকান না, এটা আমার মহাস্থান শাহ সুলতান বাবার দোকান। এটা আচ্ছা, প্রেমের দোকান কেন হলো বলুন তো? আমি শাহ সুলতান বাবার সাধনা করছি তো। আচ্ছা, আমার সাধনাতে উনি খুশি হয়ে আমাকে এই কামছাড়া প্রেমের দোকানটা গিফট করেছেন।
এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। ওনার পিছনে যে চুলের জটটা রয়েছে, এটা দেখলে কিন্তু আপনারা অনেকটা অবাক হয়ে যাবেন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ওনার পিছনে যে চুলের যে জটটা দেখেন, দেখেন, ও মাই গড, দেখুন ওনার চুলের যে জটটা, কি বিশাল জট। এই চুলটা কিভাবে জট পেকে আছে, কিভাবে জটলা পেকে আছে, দেখুন বিশাল চুল। সেই চুলটা কিন্তু একদম তার কোমর পেরিয়ে চলে এসেছে এই চুলের জটটা। কি অবাক করে একটা বিষয়, দেখুন ইনি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। ওনার যে চুল এবং চুলের যে জটটা, এটা কিন্তু আসলেই অবাক করা একটা বিষয়। আচ্ছা, আপনার বাসা কোথায়? ঠিকানা কুষ্টিয়া ফকির লালন শাহ আশ্রম। ওনার বাসা হচ্ছে কুষ্টিয়ায়, উনি কুষ্টিয়া ফকির লালন শাহ এলাকা থেকে এসেছেন। নাম কি আপনার? আমার নাম বাবলু। বাবলু। আচ্ছা, আপনি কি এখানে প্রতি বছরই আছেন? প্রতি বছরই ভালো লাগে তো, তাই এখানে আসি ওলিতের মাঝারি। মানে কেন আসেন? ভালো লাগে তো। ভালো লাগে। আচ্ছা, এই যে আপনার যে চুলের যে জট, এটা মানে কিভাবে হলো? এটা আমার মায়ের গর্ভ থেকে ছিল এটা। ও, মানে ওনার মায়ের গর্ভ থেকে নাকি জটটা ছিল? এটা আপনার বয়স কত চলে? আমার তো প্রায় 50-55 বছর। 50। আপনি কি কখনো চুল কাটেননি? মারা অনেক মান্যত করে এটা কাটার পরে, তারপরে আবার ফের হওয়ার পরে মা বলে যে বাবা কাটা যাবে না। ও বন্ধুরা, উনি জন্মের পর থেকে, জন্মের সময় থেকেই নাকি তার চুলটা এমন জট পাকানো ছিল, এবং এই চুলটা তিনি যতবারই কেটেছেন ততবারই তিনি নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। তারপর থেকে ওনার মা তাকে বলেছেন যে এই জটটাকে কাটা যাবে না, এই জট কাটলেই তার বিভিন্ন সমস্যা হয় এবং বিভিন্ন বিপদ আপদ হওয়ার আশঙ্কা রয়েছে, যার জন্য কিন্তু তিনি এই জটটা কাটেন না এবং জন্মলগ্ন থেকেই তিনি এই জটটাকে বয়ে বেড়াচ্ছেন। আসলে বিচিত্র এক ধরনের মানুষকে আমরা দেখতে পেলাম এই মহস্থানগড়ের শেষ বৈশাখী মেলায়। ওনার জটটা আসলেই অবাক করা একটা ব্যাপার। উনি কিন্তু বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন যে মাজার প্রাঙ্গণ রয়েছেন, যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সেগুলো জায়গাগুলোতে কিন্তু তিনি অবস্থান করেন, যান। এবং আচ্ছা, আপনি এই সর্বশেষ আপনার জটটা কবে কেটেছিলেন? এটা আমাদের মারা অনেক মান্যত করে বারবার নামায়, আবার ফের করোনার ভিতরে জটটা আবার ফের আসে। তারপর আমার মা দেখার পর বলে বাবা কাটা যাবে না, কাটলে তো তোর ক্ষতি হবে। তারপর থেকে আমি তো এই টাইনি বেড়াইছি বাবা। সর্বশেষ কতদিন আগে চুলটা কেটেছিলেন? এটা করোনার আগে, তারপরে আবার এই অবস্থা হয়েছে। করোনার পর থেকে আর কাটা হয়নি। বন্ধুরা দেখুন আমার পিছনে কত চমৎকার করে এই জায়গাটাকে সাজানো হয়েছে। এই শেষ বৈশাখী মেলা উপলক্ষে এই মহস্থান যেন নতুন একটা রূপ পেয়েছে। দেখুন আমার পেছনে যে বিশাল বট গাছ, এই বট গাছের আশেপাশের জায়গাগুলোতে কিন্তু অনেক যারা সাধু সন্ন্যাসী রয়েছেন, যারা বাউল রয়েছেন, যারা ভক্ত অনুরাগী রয়েছেন, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। পাশাপাশি এখানে দারুণভাবে সাজানো হয়েছে। আর এটা কিন্তু সেই বট গাছ, যে বট গাছের নিচেই রয়েছে অলৌকিক দুধ পাথর। বলা হয় এই দুধ পাথর নাকি এখনো জীবিত আছে, আর যে দুধ পাথরে নাকি দুধ ঢাললে মানুষের মনের আশা পূরণ হয়, এবং আরো জানা যায় যে ওই দুধ পাথর নাকি মানুষের মতোই দুধ খায়, এবং এই জন্যই এই পাথরটাকে দুধ পাথর বলা হয়। তো চলুন আপনাদেরকে আমরা সেই দুধ পাথরটা দেখে নিয়ে আসি, এবং এখানে যারা অবস্থান করেছেন সাধু সন্ন্যাসী লোকজন, তাদের সম্পর্কে জানিয়ে নিয়ে আসি। আসুন। আজকে কিন্তু অসংখ্য মানুষের কিন্তু ভিড় জমেছে। দেখুন বন্ধুরা, আমি এখন অবস্থান করছি মহস্থানগড়ের দুধ পাথরের সামনে। যে বট গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে, বিশাল আকৃতির বট গাছ। এই বিশাল বট গাছের নিচে রয়েছে সেই অলৌকিক দুধ পাথর, যে দুধ পাথর নাকি মানুষের মতোই দুধ পান করে, এবং অসংখ্য মানুষ এই পাথরকে দুধ খাওয়ানোর জন্য এখানে দুধ নিয়ে আসেন, এবং সেই পাথরে কিন্তু দুধ ঢেলে থাকে। আসুন আপনাদেরকে সেই অলৌকিক পাথরটি দেখাই। আসুন। যে পাথর মানুষের মতো দুধ খায়, এটা আসলে অবাক করা একটা ব্যাপার। এই যে বন্ধুরা দেখুন, এটাই সেই পাথর, মহস্থানগড়ের দুধ পাথর, যে পাথরে দুধ ঢাললে পাথর নাকি দুধ মানুষের মতো দুধ পান করে। দেখুন দুধ ঢালা হচ্ছে পাথরে, এবং অসংখ্য মানুষ কিন্তু এই পাথরে কিন্তু সেই সকাল থেকে দুধ ঢালছে, এবং প্রতিনিয়ত কিন্তু এখানে দুধ ঢালা হয়। বিশেষ করে এই শেষ বৈশাখী মেলা উপলক্ষে অসংখ্য মানুষ কিন্তু এখানে আসেন, এই পাথরে দুধ ঢালেন, এবং তারা তাদের মনস্কামনা পূরণের জন্যই কিন্তু তারা এখানে দুধগুলো ঢেলে থাকে। আমরা যারা এখানে দুধ ঢালছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা ঠিক কি কারণে এই পাথরে দুধ ঢালছেন, এবং এই পাথরের আসলে কি গুণাগুণ রয়েছে, কেন এই পাথরে দুধ ঢালা হয়। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করছি। এটা দুধ পাথর নামে পরিচিত, এবং মানুষ এই পাথরে দুধ মানসা করে, এবং তাদের মনের বাসনাকে পূর্ণ করার জন্য তারা দুধ মানসা করে। আচ্ছা, এখানে যে কথা শোনা যায় যে পাথর কি সত্যি কি দুধ পান করে, মানুষের মতো দুধ খায়? এটা আমরা বলতে পারবো না। এই যে দুধ দিচ্ছে এখানেই পড়ে আছে, কখন খায় না খায় এটা আমরা জানতে পারি না, আমরা শুনিও নি দেখিও নি, বলতে পারবো না। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে যিনি স্বেচ্ছাসেবী রয়েছেন ওনার কাছ থেকে এই পাথরটির সম্পূর্ণ বিষয়গুলো জানার চেষ্টা করেছি। দেখুন এখানে কিন্তু অসংখ্য মানুষই কিন্তু এই পাথরে দুধ ঢালছেন এবং ফুল দিয়েছেন, পাশাপাশি অনেকভাবে কিন্তু এখানে ভক্তি করার চেষ্টা করেছেন। আসলে যারা এখানে
এখানে দুধগুলো ঢালে তাদের মনের বিশ্বাস হলো এই পাথরে দুধ ঢাললে তাদের মনস্কামনা মনের আশা পূরণ হয়। সে মনের আশা পূরণের জন্য কিন্তু এখানে অসংখ্য দর্শনার্থীরা আসেন এবং এই পাথরে দুধ ঢালেন। দেখছেন এখানে কিন্তু একজন দর্শনার্থী দুধ ঢালছেন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে উনি ঠিক কি কারণে এই পাথরে দুধ ঢালছে। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করি। কেন দুধ ঢাললেন? আপনি কি কি উদ্দেশ্যে দুধ ঢাললেন? ভালো লাগছে, মানত করছি এই কারণে। কি 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 নিয়তে মানত করলেন? করছি, অনেক কিছু মানুষ মানত করে পূরণ হয় না, আমারও পূরণ হয়েছে, আমি ঢালছি। ও মানে আপনি যাবে না, আপনি মানত করেছেন, সেই মানতটা পূরণ হয়েছে, এজন্য আপনি পাথরে দুধ ঢাললেন। এখানে এই পাথরে দুধ ঢালার পাশাপাশি এখানে কিন্তু যে দান বক্স রাখা হয়েছে, এখানে কিন্তু নগদ অর্থ, নগদ টাকাও কিন্তু অনেকে দান করছেন। এখানে দেখতে পাচ্ছি এই যে দুধ ঢালা হচ্ছে, পাশাপাশি এখান থেকে কিন্তু দুধ নিয়ে অনেকে খাচ্ছেন। তারা কেন খাচ্ছেন, কি নিয়তে খাচ্ছেন, এটা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আচ্ছা, আপনি দুধটা কেন খাচ্ছেন এখান থেকে নিয়ে? জি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে অলৌকিক পাথর। আমরা শুনি যে এখানে মানত করলে নাকি মানত পূর্ণ হয়, তো অনেকের পূর্ণ হচ্ছে। আমি ওটা দেখে খুশি, যাই হোক আমি মানত করছি আর কি, সেই জন্য আমি দুধ খাচ্ছি। আপনি যে দুধ ঢাললেন, কেন ঢাললেন? এটা বাচ্চার অসুস্থর কারণে এটা নিয়ত করা হয়েছিল যে আল্লাহ পাক ভালো করলে এইটুক করবো। আল্লাহ পাক সুস্থ করছে বিধায় এটা করলাম। হ্যাঁ। বাসা কোথায় আপনার? লালমনিরহাট। লালমনিরহাট জেলা থেকে আপনি এখানে এসেছেন? হ্যাঁ, লালমনিরহাট থেকে। সত্যি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অসংখ্য দর্শনার্থীরা, অসংখ্য মানুষ এই পাথরে এসে দুধ ঢালছেন। কি অবাক করা বিষয় যে এই পাথরে তারা দুধ ঢালছে এবং তাদের বিশ্বাস যে পাথরে দুধ ঢাললে তাদের মনের আশা মনস্কামনা পূরণ হয়। সেই বিশ্বাস নিয়েই তারা কিন্তু এই পাথরে দুধ ঢালছেন, টাকা দান করছেন। এবং এটা আসলে যার যার ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। আমরা চেষ্টা করেছি এখানকার যে দৃশ্যপট সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। একটা বিখ্যাত খাবারের নাম হচ্ছে কটকটি, যেটা চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়। এবং এই যে বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছেন আমার পাশে, প্রত্যেকটা জায়গা জুড়েই কিন্তু এই কটকটির দোকানগুলো বসেছে। এবং বলা হয় মহাস্থানগড়ের ইতিহাসের মতোই এই কটকটির ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ এবং অনেক সুস্বাদু একটা খাবার এই মহাস্থানগড়ের কটকটি। যারা এখানে ঘুরতে আসেন দর্শনার্থীরা, তারা কিন্তু মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য দেখার পাশাপাশি এখানকার কটকটিও কিন্তু কিনে থাকেন। তো আমরা একটু জানার চেষ্টা করবো যে কটকটির দাম কত এবং কিভাবে বিক্রি করছেন তারা। কত করে বিক্রি করতেছেন এটা? 160 টাকা কেজি আর 200 টাকা কেজি। এটা 200 টাকা কেজি, এটা 160 টাকা কেজি। আপনি কটকটির বৈশিষ্ট্য, এটা কি দিয়ে তৈরি করা হয়? এটা চালের গুঁড়া, ডালডা, তেল। বগুড়ার মধ্যে মোটামুটি স্বাদ ভালো লাগে। তুমি এখানে যেগুলা শরণার্থী আসে তারা মোটামুটি ভালো এখানে এই জিনিসটা কিনে আর কি সবাই। এটা স্বাদটা কেমন? এটা স্বাদটা মোটামুটি ভালো আসলো ভাই। আপনি প্রতিবার কি কটকটি কিনে এখানে আসেন? হ্যাঁ, না আমি মাঝারে আসি কটকটি আমি নিয়ে যাই ভাই বাসায় খাওয়ার জন্য। বন্ধুরা, এই যে কটকটি যে সমাহারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু চালের তৈরি, চালের গুঁড়ার তৈরি কটকটি। এটার কেজি হচ্ছে 160 টাকা এবং পাশে স্পেশাল যেটা রয়েছে এটা স্পেশাল কটকটি, সেটা কিন্তু কেজি 200 টাকা। মানে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির কটকটি রয়েছে। যারা এই মহাস্থানগড় ঘুরতে আসেন তারা কিন্তু এই কটকটি কিনে থাকেন। মহাস্থানগড়ের ইতিহাসের মতোই এই মহাস্থানগড়ের কটকটি কিন্তু খুবই বিখ্যাত এবং খুবই সুস্বাদু। আপনারা এই মহাস্থানগড় ঘুরতে আসলে অবশ্যই এখানকার কটকটির স্বাদ দিতে ভুলবেন না। সত্যি এই মহাস্থানগড় যেমন ইতিহাস ঐতিহ্যের ঠাসা, তেমনি এখানকার কালচার, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু যেন অন্যরকম। বিশেষ করে এই শেষ বৈশাখী মেলায় যেন এই মহাস্থানগড় নতুন একটা রূপে সেজে ওঠে। অসংখ্য মানুষের সমাগম ঘটে, সেই সাথে এই মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য যেন আবার সেই আগের মতো করেই ধরা দেয়। আজকের এই শেষ বৈশাখী মেলা উপলক্ষে এই মহাস্থানগড় যেন হাজার হাজার মানুষের সমাগমে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকের মহাস্থানগড় মেলায় কি কি ঘটে, কি কি হয়, সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রহস্য কিংবা ইতিহাসে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।